মিস প্রতিভা, মানুষের চোখের মণি কখনো মিথ্যে বলে না, তবে আপনার চোখের ওই গাঢ় কৃষ্ণপক্ষের ছায়াটা বড্ড বিচিত্র। সেই ছায়ার নিচে কি গভীর কোনো রহস্য লুকিয়ে রেখেছেন, নাকি কেবলই আমাকে বিভ্রান্ত করার কোনো মায়াজাল? চিরকুটের প্রথম লাইনটা পড়ে প্রতিভার হাতের লম্বা সরু আঙ্গুলগুলো অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। শরীরবৃত্তীয় নিয়ম কি নাকি জানে, ওর কণ্ঠনালী একদম কাঠ হয়ে শুকিয়ে আসছে। প্রতিভা একবার ঢোক গেল, তাতে অবশ্য গলা ভিজল না, বরং বুকের ভেতর খচখচানিটা বাড়ল। ও আবার পড়তে শুরু করলো। সেদিন সকালে মিষ্টি রোদে যখন আপনাকে ছাদে দেখলাম, মুহূর্তের জন্য মনে হচ্ছিল প্রকৃতি বুঝি খুব যত্ন করে এক টুকরো মায়া আপনার উপর ছিটিয়ে দিয়েছেন। আপনার ওই শব্দহীন হাসির সঙ্গে গালের ছোট্ট টোলটা যখন ফুটে উঠছিল, আমার মনে হলো পৃথিবীতে কিছু সৌন্দর্য কেবল দেখার জন্য নয়, মানুষকে ঘোরগ্রস্ত করে ফেলার জন্য তৈরি হয়েছে। আপনার ওই মায়াবী হাসির আড়ালে কোনো এক জাদুকরী মন্ত্র লুকানো আছে কি? আপনার মোহনীয় সৌন্দর্যের কথার পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেও শেষ হবে না, তাই আর এই নিয়ে কথা খরচ করলাম না। আসল কথায় আসি, মণি বলেছিল আপনার জন্য এক মুঠো ফোন দরকার। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, আপনার জন্য এর কোনো প্রয়োজন ছিল না বোধহয়। প্রয়োজন না থাকা সত্ত্বেও ফোনটা আপনাকে গিফট হিসেবে দেওয়ার কারণ একটাই, নাজিবের হাফ মিসেসের দায়িত্বটা সে একটু একটু করে নিজের দখলে নিতে চেয়েছে। আমি শুধু তার ইচ্ছের অবাধ্য হতে পারলাম না। আর আসি ওই বেওয়ারিশ এয়ারপোর্টটার কথায়, ওটা নিয়ে আর সারাদিন যে ড্রামা হলো, তাতে ওটার একটা গতি হওয়া দরকার। ভেবে না পেয়ে ভাবলাম আপনার কাছে ওটা গচ্ছিত রাখি। ওটা আপনার কানের জন্য পারফেক্ট হলো চুলের ক্লিপ হিসেবে আপনার মাথায় কিন্তু একেবারে মানাবে না। সো প্লিজ স্টপ বিং সো ইনোসেন্ট। আজ বিকেলে ছাদ থেকে আপনি যেই কাজটা করলেন, সেটা নিয়ে কিছু বলাটা ঘোর অন্যায় হবে। টক লেবু খাওয়ার ছেলে আমার দিকে তাকিয়ে ওই যে চোখ বোঝা আধ বোঝা করে একটা উইঙ্ক দিলেন, সে ওটাকে আমি সরাসরি কোনো সিগন্যাল হিসাবে ধরে নেব, নাকি ওটাও আপনার সেই বশীকরণ বিদ্যার কোনো অংশ? আমি জানি আপনি হয়তো ওটাকে নিছক দুর্ঘটনা বলে পাশ কাটিয়ে যাবেন, কিন্তু আমার হার্ট রেট তখন কি বলছিল তা যদি দেখতে পেতেন। আপনাকে একটা কথা না বললে এই নয় প্রতিভা, আমার কেন জানি মনে হচ্ছে আপনাকে আমার হাফ মিসেস থেকে ফুল মিসেস বানানোর জার্নিটা খুব একটা সহজ হবে না। তবে আমি কিন্তু সহজে হার মানার মানুষ নই। সামনে সাগর অনেক গভীর। আপনি সাঁতার জানেন বলে খুব বেশি আত্মবিশ্বাসী হবেন না, কারণ গভীর সমুদ্রের স্রোত যখন দিক পরিবর্তন করে, তখন অনেক দক্ষ সাঁতারু কূল খুঁজে পায় না। অনেক কথাই বলে ফেলা হলো। অতিরিক্ত কথা বলা আমার স্বভাব বিরুদ্ধ কাজ। ইটস জাস্ট নট মাই স্টাইল। তবে আপনার ক্ষেত্রে কেন জানি নিয়মের ব্যতিক্রম ঘটছে। আপাতত এই পর্যন্ত থাক, বাকিটা না হয় তোলা থাকলেও সময়ের সাথে। সময় বড় অদ্ভুত জিনিস। টাইম হ্যাজ ইটস ওন ওয়ে অফ অ্যান্সারিং এভরি কোশ্চেন। ভালো থাকবেন। কখনো অবসরে কালো রঙের মুঠোফোনটা থেকে আমাকে একটা মেসেজ করার চেষ্টা করতে পারেন, অন্তত এটা বোঝানোর জন্য যে নাজিবের হাব মিসেস টেকনোলজি ব্যবহারে ঠিক কতটা স্মার্ট আর এক্সপার্ট। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। ইতি নাজিব সরফরাজ। লেখাটা পড়া শেষ করে প্রতিবার মনে হলো তার শরীরের ভেতর দিয়ে এক পশলা হিমেল হাওয়া বয়ে গেল। সে দুহাতে কপাল চেপে ধরে স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ। নাজিবের কথাগুলো যেন মরারবদ্ধ কোনো উপন্যাসের রহস্যময় সংলাপ, যা কানের কাছে গুনগুন করে শুনছে। মানুষের হৃৎপিণ্ড যে এত জোরে শব্দ করতে পারে তা প্রতিভার জানা ছিল না। তার ফর্সা মুখখানা তখন হালকা ভয়ের সঙ্গে এক চিলতে দ্বিধা মাখানো। প্রতিভা দ্রুত হাতে চিরকুট ভাঁজ করল। তার হাত মৃদু কাঁপছে। টেবিলের উপর রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ বইটা পড়েছিল। ও কাগজ না ফেলে ছোট করে ভাঁজ করে বইটা মাঝখানে রেখে দিল। তারপরে একটানে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিল। ঘরটা মুহূর্তে ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারের ভেতরে বিছানায় গা এলিয়ে জানলার দিকে তাকিয়ে ভাবনায় বুধ হলো প্রতিভা। কয়েকদিন পর
চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ চারপাশটা এমন ঝকঝকে যে মনে হয় কেউ বুঝি একটু আগে ইরেজার দিয়ে পুরো এলাকা মুছে পরিষ্কার করে দিয়ে গেছে। করিডোরের দামি ফিনাইল আর ওষুধের কড়া গন্ধে এর মাঝে একটা সামরিক গাম্ভীর্য আর অদ্ভুত স্তব্ধতা আছে। নাজিবের রাউন্ড ছিল, পরনে ইস্ত্রি করা সাদা অ্যাপ্রন, পায়ে পালিশ করা চকচকে বুট। আর্মি মেডিকেল কোডে অফিসারদের মধ্যে এক ধরনের সহজতা আভিজাত্য থাকে, নাজিবের ক্ষেত্রে সেটা বোধহয় একটু বেশি প্রকট। বেড নম্বর 7, তরুণ এক ন্যান্স নায়ক শুয়ে আছে। কাল রাতে তার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে। নাজিব ফাইলটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখছে, তারপর স্টেথোস্কোপ কানে দিয়ে পেটের একপাশে হালকা চাপ দিতে তরুণটি ব্যথায় কুঁকড়ে গেল। নাজিব নিচু স্বরে বললেন, ব্যথা লাগছে? ভয়ের কিছু নেই, বীর সেনারা ব্যথার কাছে হার মানে না। তরুণটি স্লান হাসল। নাজিব নার্সের দিকে তাকে ছোট্ট করে বলল, সিস্টার, আইভি ফ্লুইডটা কন্টিনিউ করুন, অ্যান্টিবায়োটিক ডোজ যেন মিস না হয়, ওকে? নার্স বিনীতভাবে মাথা নাড়ল, জি স্যার। একেবারে শেষের বেডে একজন সিপাহী পিচ্ছিল রাস্তায় পা মটকে হাড় ভেঙে বসেছিল। এক্স রে প্লেটটা জানলার আলোর দিকে ধরে নাজিব কিছুক্ষণ ফুটিয়ে দেখলেন। রোগীর বেশ চিন্তিত কাচুমুচু হয়ে জিজ্ঞেস করলেন, স্যার, বড় কোনো সমস্যা? পা কি আর আগের মতো হবে না? নাজিব অমায়িক হাসল। সে শান্ত গলা বলল, অস্থির হবে না, ফ্র্যাকচারটা জটিল কিছু না, কয়েক সপ্তাহ রেস্ট নিন, তারপর দেখবেন আগের চেয়ে জোরে মার্চপাস্ট করছেন। ভয়ার্ত রোগী যেন ধরে প্রাণ ফিরে এলো। রাউন্ড শেষ করে নাজিবের করিডোর দিয়ে ফিরছিল, হঠাৎ একজন সুবিধার এসে শটাং সেলুট ঢুকে দাঁড়ালেন। স্যার, কর্নেল আশরাফ স্যার আপনাকে এখনই ওনার কেবিনে যেতে বলছেন। নাজিব হাত ঘুরে দেখল 11:20। সে ধীর পায়ে কর্নেল সাহেবের কামরার দিকে গেলেন। কর্নেল আশরাফ চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন, সামনে দুটো ফাইল খোলা। দরজায় টোকা পড়তে ফাইল থেকে দৃষ্টি সরিয়ে নাজিবের থেকে দেখে তিনি হাসলেন। চশমাটা টেবিলের উপর রাখতে রাখতে বললেন, কামিং নাজিব সরফরাজ, টেক আ সিট। থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম। কর্নেল আশরাফের সাথে নাজিবের সম্পর্ক পেশাদারিত্বের পাশাপাশি একটু একটু ক্লোজ আছে। মানুষ হিসেবে তিনি যথেষ্ট সজ্জন। কর্নেল সাহেব একটা ফোল্ডার এগিয়ে দিয়ে বলেন, তোমার প্রমোশনের ফাইল রেডি, মেজরের র্যাঙ্কটা তোমার কাঁধে খুব মানাবে। কংগ্রাচুলেশন মেজর। নাজিব নাজিব হাসল, থ্যাংক ইউ স্যার, আপনাদের গাইডেন্স না থাকলে কাজটা সহজ হতো না। কর্নেল সাহেব ড্রয়ার থেকে একটা ফাউন্টেন পেন বের করে নাড়াচাড়া করতে করতে বললেন, শুনলাম তুমি নাকি শীঘ্রই ট্রান্সফার হয়ে ঢাকা সিএমএইচে যাচ্ছ? জি স্যার। এই পাহাড়ি সবুজের মায়া কাটানো কি কঠিন? ভালো লাগছে না এখানে? নাজিব বিনীত ভঙ্গিতে বলল, তা নয় স্যার, আসলে এখানে অনেকটা সময় পার করেছি, আর ঢাকাতে গেলে ফ্যামিলির সাথে থাকা হবে, এটাই সুবিধা। কর্নেল সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হঠাৎ গলার স্বর নামিয়ে বললেন, তোমার ভাবি মানে আমার ওয়াইফ, তার বোন রোজাকে তো দেখেছ নিশ্চয়? নাজিব মনে করার চেষ্টা করলো, হ্যাঁ, কদিন আগে অফিসার্স ক্লাবে কর্নেল সাহেবের স্ত্রীর সাথে এক চপল তরুণীকে দেখা গেছিল, পরিচয় হয়েছিল। নাজিব শান্ত বলল, জি স্যার, চিনি। রোজা প্রাইভেট মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেছে, ইন্টার্নশিপ করছে বর্তমান। আমাদের এখানে মাঝে মধ্যে ঘুরতে আসেন। আসলে তোমার সাথে আমি অনেকটাই ফ্রি বলে সরাসরি বলছি, ও তোমাকে পছন্দ করে, তোমার ভাবিটা তোমাকে দারুণ পছন্দ। ছেলে হিসেবে তুমি একদম সলিড। তুমি রাজি থাকলে আমি অফিসিয়ালি প্রস্তাবটা পাঠাতে চাই। রুমের ভিতর এসির মৃদু শব্দটা চলছে। মুহূর্তে নিস্তব্ধতা হঠাৎ ভারী হলো। নাজিব কদিন আগে কর্নেল সাহেবের থেকে দেওয়া লাঞ্চের দাওয়াতে এড়িয়ে গেছিল। তখন সে কিছুটা আঁচ করেছিল বাতাসের গতিপথ, কর্নেল সাহেবের মতিগতি। নাজিব কোনো ভনিতে রাখলো, আমতা আমতা করে বলা তার স্বভাবও নয়। সে খুব পরিষ্কারভাবে অথচ মার্জিত হিসেবে, স্যার, আমাকে ক্ষমা করবেন,
আসলে পরিবার সিদ্ধান্ত হুট করে আমার বাগদান হয়ে গেছে, ঢাকায় গেলে বিয়ের তারিখটা ফাইনাল হবে। মুহূর্তে কর্নেল সাহেবের হাতের কলমটা টেবিলের উপর খসে পড়ল। তার মুখের হাসি ঠিক কর্পূরের মতো উড়ে গেল, যেন সেখানে কোনো হাসির চিহ্নও ছিল না। তবু নিজেকে দ্রুত সামলে নিয়ে একটা স্লান হাসি ফুটিয়ে তুলে তিনি মাথা ঝাঁকিয়ে বলল, আইসি, দুঃখিত, আগে জানতাম না। বেশ বেশ, তোমার জন্য শুভকামনা রইল। নাজিব বিনিময়ে মৃদু হাসল, বলল, থ্যাংক ইউ স্যার। কর্নেল সাহেব বেশ হাসাহত হলেন, তবুও সৌজন্যতার রক্ষাতে বললেন, চা অর্ডার করি। নাজিব কণ্ঠ খাদে নামিল, অন্যদিন স্যার, এখন আসি। কর্নেল সাহেব আর কথা বাড়ালেন না, মাথা নেড়ে বললেন, ওকে। নাজিব নিজের চেম্বারে ঢুকলেন। কাজ শেষ করে মানুষের শরীর যখন অবসন্ন হয়ে ওঠে তখন আশ্রয় খুঁজে। নাজিবও খুঁজল। চেয়ারে গা এলিয়ে দিয়ে পকেট থেকে মুঠোফোন বের করে চালু করতে স্ক্রিনে ভেসে উঠল একটা মুখ, সুন্দরী এক রমণীর অমিল হাসি। সেই হাসি অনেকটা বসন্ত বাতাসের মতো ছুঁয়ে গেলে মনের কোনো ভালো লাগার এক সংমিশ্রণের ছড়িয়ে পড়ে। বাগদানের দিন নীরা অনেকগুলো ছবি তুলছিল, সেখান থেকে একটা নাজিব ওয়ালপেপার সেট করেছে। ছবিটি প্রতিভার পরনে একটা মেরুন রঙের শাড়ি, মুখে চওড়া হাসি। সেই হাসির তোড়ে ওর ডান গালে ছোট্ট টোলটা একদম স্পষ্ট হয়ে ফুটে উঠছে। নাজিব মুগ্ধ হয়ে তাকিয়েছে। মানুষের হাসি কি এত সুন্দর হতে পারে? এই হাসির সামনে দাঁড়ালে পৃথিবীর সমস্ত যুক্তি, সমস্ত গাম্ভীর্য কেমন যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। নাজিব থুতনিতে আঙুল রেখে ছবিটার দিকে অপলক চেয়ে মনে মনে বলল, প্রতিভা, আপনার এই হাসির আড়ালে কত কি লুকিয়ে রাখেন, অথচ বাইরে থেকে দেখলে মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে অবুঝ এক বালিকা। তা মানতে হবে, আপনার হাসিতে বশীকরণ বিষয়টা আছে বোধহয়। এই যে দেখুন না, নাজিবের মতো মানুষ ডে বাই ডে আপনার প্রতি আকৃষ্ট হয়ে বসছে। আর এই যে টোল পড়া হাসির মায়া, এটা কাটানো বোধহয় অসাধ্য কাজ। আমি কি মায়ায় জড়েছি নাকি বিভ্রমে? মায়া আর বিভ্রমের মাঝে সূক্ষ্ম একটা সুতোর দেওয়াল থাকে, সেই দেওয়াল ডিঙানো খুব বিপজ্জনক। নাজিব আনমনে হঠাৎ শব্দ করে হাসল। মেজর নাজিব সরফরাজ অবশেষে একটা মেয়ের মায়াজালে আটকে পড়েই গেল। কপল পর হঠাৎ নাজিবের হাসিটা মিলিয়ে গেল। মানুষের মন তো আর স্থির কোনো বস্তু না। হুঠার একটার পর একটা ভাবনায় উদয় হয় মন মস্তিষ্ক। কিছু একটা চিন্তা করে হানা দিল নাজিবের, আর দিতে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। অদ্ভুত ব্যাপার হলো, দীর্ঘশ্বাসগুলো ওজনের দিক থেকে খুব হালকা হলো, বুক থেকে নামানোর সময় বড্ড ভারী মনে হলো। বাইরে দুপুরে করার, কিন্তু নাজিবের মনে হলো ওর ভেতরে কেমন যেন মেঘলা দিনের মতো থমথমে হয়েছে। ও ফোনটা পকেটে পুরো জানলার দিকে দাঁড়ালো, শটাং দাঁড়িয়ে দু হাত পকেটে ভরলো। পর্দার ফাঁক দিয়ে বাইরের সবুজ পাহাড়গুলো দিয়ে তাকিয়ে মনে মনে আওড়ালো, মানুষের মনের গহীনে অরণ্য এই পাহাড়গুলোর চেয়ে দুর্ভেদ্য। সেখানে পৌঁছানোর কোনো রাস্তা আর না তো কোনো মানচিত্র আছে। বিকেলে মরার রোদে মির্জাবাড়ির ড্রয়িং রুমটা ঝিমুনি ধরা আলসেমিতে আক্রান্ত। তবে এই নিস্তব্ধতার বর্ষার ফলার মতো চিরে দিচ্ছে টেলিভিশনে চলমান তোমায় আমায় মিলে সিরিয়ালের উচ্চকিত করুণ সুর। প্রভা সোফায় আয়েশ করে বসল। সে নিয়মিত বিরতিতে বাটি থেকে কিশমিশ আর কাজু বাদাম মুখে পুড়ছে আর সিরিয়াল দেখছে। আর তার পাশে ঝুমঝুমি তার মায়ের ফোনটা নিয়ে সোফায় গায়ে ঠেকিয়ে কার্টুন দেখছে এক মানে। মেঝেতে বসে বাতাসে খোলা পেঁয়াজ আর রসুন চলছে, আর তার হাতের কাজ স্লো, কিন্তু দৃষ্টি টেলিভিশনের পর্দায় স্থির। সিরিয়ালের নায়িকা উষসীকে বাতাসি খালার হেব্বি পছন্দ। বাতাসি খালার ধারণা, রিনা খানের মতো দুর্ধর্ষ শাশুড়ি আর কুটনা যাদের হাত থেকে বাঁচাতে হলে এই যেমন উষসীর মতো চশমাচোখ বউ দরকার। মির্জা বাড়িতে এরকম একটা দরকার বলে তিনি মনে মনে একটা সমীকরণ মিলিয়েই ফেলেছেন। তার চোখে প্রতিভা হলো উষসী। নাজিবের হবু বউটা দেখতে উষসীর মতো, হাত পা লম্বা, গায়ের রং ধবধবে ফর্সা, একদম মাশাআল্লাহ। তারপর বেয়াদবি না করে কথার মোক্ষমে জবাব দিয়ে দিয়ে চুপ করে দিতে জানে অপরপক্ষে। বাতাসি খালার মতে মেজর নাজিবের সাথে উষসীর মতো পুলিশ অফিসার বউ হলে মন্দ হয় না। তবে আর কী করা, তা তো আর সম্ভব না। বাতাসি খালা একটা বড়সড় রসুনের কোয়া ছাড়াতে ছাড়া মুখ টিপে হাসলেন। তারপর প্রভার দিকে তাকিয়ে বললেন, প্রভাম্মা, এই নায়িকারে দেখলে আমার মনে হয় আমাকেও
নাজি বাবার হবু বউ খাড়ায় আছে, আপনার মনে হয় না? অবিকল এক চেহারা। প্রভা বিরক্তিতে ভুরু কুচকাল। ছোটবেলায় সেই চুটকিটা বলতে ইচ্ছে করলো, কিসের সাথে কি, পান্তা ভাতে ঘি। কিন্তু সে নিজেকে সামনে নিল। বিরক্তি গেলে ফেলে প্রভা মুখটা ঝামটা দিয়ে বলে, যাই না, দুনিয়ায় কি শুধু চেহারা থাকলে মানুষ নায়িকা হয় খেলা? লেখাপড়ার লাগে, বুদ্ধি লাগে, আর কত কোয়ালিটির, সেই খবর কে রাখো? পাতে শিখেলে দমে গেল, বলল, তা লাগুক গা আম্মা, চেহারা সুন্দর থাকলে বাকি কোয়ালিটি আল্লাহ এমনি দিয়ে দেয়। বিশ্বাস না হইলে মিলাই দেখেন। প্রভা মুখ বাঁকে বলল, তোদের যাই হতো, যাদের চেহারা সুন্দর তাদের আর কষ্ট করে স্কুল কলেজ যাওয়া লাগতো না খালা। সুন্দর চেহারা বদলাতে কোয়ালিটি যখন, তখন আলাদিনের চিরাগ থেকে জিনের মধ্যে বেরিয়ে এসে সেলুট দিয়ে বলতে, জি হুজুর, আপনার কোয়ালিটি হাজির। কোন ডিগ্রি আপনাকে পাইয়ে দিতে হবে শুধু একবার বলুন। দুনিয়াটা অত সস্তা না খালা। কোয়ালিটি সম্পন্ন হতে গেলে মেধা লাগে, শুধু গায়ের রং থাকলে কোয়ালিটি সম্পন্ন হওয়া যায় না। একদম ঠিক কথা বলছো আপু, মেধা বা কোয়ালিটি কোনো আকাশ থেকে পড়া বস্তু নেই, এর পিছনে শ্রম দিতে হয়। তবে শুধু বই পড়লে হয় না, জগৎ ঘুরে দেখলেও মানুষ অনেক কিছু শেখে। তুমি কি আমার সাথে একমত? প্রভা সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রতিভা সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রভার শেষ কথা শুনতে পেল। সে সিঁড়ির শেষ প্রান্তে দাঁড়িয়ে উত্তর দেয়। প্রভা চমকে পেছনে থাকলো। বাটি থেকে শেষ কাজু বাদামটা মুখে পুড়ে চিবোতে চিবোতে বলল, অপরিচিত স্বল্প পরিচিত কেউ আমাকে হুট করে তুমি সম্বোধন করলে, সেটা আমার কাছে বড্ড ইয়ার্ড লাগে। যাই হোক, কথা যা বলেছ তা মিথ্যে নয়। মেধা তো আর খয়রাতি জিনিস না যে চাইলে পাওয়া যায়। প্রতিভা এক চিলতে মিষ্টি হাসি ঠোঁটে ধরে এগিয়ে এসে বলল, তুমি বললে কেমন যেন কাছের মনে হয়, আপন লাগে। তুমি বরং আমাকে তুই করে ডাকতে পারো। তুই এর মধ্যে একটা জোর থাকে, একটা অধিকার থাকে। আমি কিন্তু সেটাতে বেশ খুশি হব। যাকে আসল কথা আসি, তুমি মেধার কোয়ালিটি নিয়ে এত সচেতন, অথচ নিজের মেয়েটার হাতে সারাক্ষণ একটা ইলেকট্রনিক যন্ত্র দিয়ে রেখেছে কেন? প্রভা চোখ সরু করে তাকালো। প্রতিভা ঝুমঝুমির দিকে ইঙ্গিত করে বলল, এই যে সারাক্ষণ ওকে ঘরবন্দি করে ফোন রাখছো, এতে ওর মগজের কোষগুলো তো সব ভোতা হয়ে যাবে। ঝুমঝুমিকে একটু মাঠে ঘাসে দেখতে দাও, কাদা মাখতে দাও, খোলা মাঠে বাচ্চাদের সাথে খেলতে দাও। খেলা করলে শুধু শরীর ভালো থাকে না, বুদ্ধিও খোলে। প্রভা এবার বেশ কড়া গলায় জবাব দিল, শোনো প্রতিভা, ড্রয়িং রুমে বসে জ্ঞান দেওয়া খুব সহজ। মাঠে খেলতে গিয়ে হাত পা গায়ে নোংরা, ময়লা মাখবে, আর ময়লা মানে জীবনে অসুখ বিসুখ বাঁধিয়ে তখন আমাকে তো ডাক্তারের পেছনে দৌড়াতে হবে। তার চেয়ে এই ভালো আছে। প্রতিভা মাথা নাড়ল। তার গলার স্বর এবার আরও ধীর আর যুক্তিসম্পন্ন শোনালো, সব ধুলোবালি রোগ ছাড়া না আপু, বরং কিছু ধুলোবালি বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যেটাকে তুমি হাইজিন বোঝো, সেটা আসলে ওকে একটা কাচের বয়মে বন্দি রাখা। ও বাইরের জগতের সাথে খাপ খাইয়ে নিতে শিখবে কী করে? ভার্চুয়াল জগতে নীল আলোতে ওর ব্রেনের নাপগুলো দিন দিন অসাড় হয়ে পড়ছে। ও তো রূপকথা শোনার চেয়ে কার্টুন দেখতে বেশি পছন্দ করে, তাই না? ও বড় হবে কিন্তু ভেতরে কোনো শৈশব থাকবে না। এর চেয়ে ওকে একটু প্রকৃতির কাছে ছেড়ে দাও, বাচ্চাদের সাথে ছেড়ে দাও, স্বরলিপি বই হাতে দাও, ছবি আঁকতে দাও। সব শিক্ষা কি আর চার দেওয়ালের ভেতরে হয়? পাল্টা যুক্তি দেওয়ার জন্য শব্দভাণ্ডার ফুরিয়ে গেল প্রভার। থমথমে মুখে বসে রইল সে। প্রতিবার ঝুমঝুমির পাশে গিয়ে খুব নরম গলে জিজ্ঞেস করলো, ঝুমঝুমি, ফোনটা এবার রাখো তো শোনা, চলো আমার সাথে ছাদে চলো। এখন আকাশের মেঘের মেলা চলছে, একটু মিষ্টি হাওয়া গায়ে লাগাবো। প্রভা ভুরু কুচকে তাকালো, চুপ থাকতে না পেরে কড়া গলা বলল, এখন ছাদে যাওয়ার দরকার নেই, চারিদিকে কত ধুলোবালি, ধোয়া, ডাস্ট অ্যালার্জি হইলে মেয়েটা সারা রাত কাশবে। ঘরে ঠিক আছে ও, এসব বাড়াবাড়ি বন্ধ করো তুমি। জীবনের সাথে একটু একটু লড়াই না করলে ওর শরীরে ইমিউনিটি বাড়বে কী করে? যারা সারাক্ষণ সাবান জল ধুয়ে থাকে, সামান্য বাতাসে তাদের জ্বর সর্দি আসে। পাতে সেখানে সহমত পোষণ করে উঠল, প্রভাম্মা মাইয়াটা ঠিক কইছে তো, মাটি বাতাস না খাইলে পোলাপান মানুষ হয় না। আমরা তো পোলাপান ছাইড়ে দিয়া রাইখা মানুষ করছি, আল্লাহর রহমতে অসুখ বিসুখে বাড়ায়নি। ও বাড়িতে তাহমিদের পোলাটা মোবাইলটা দেলায় ঠেলায় এখন চার চোখ নিয়া চলে দেখো। আর গেদা কাল থেকে ডাক্তারের চশমা দিছে হ্যারে, চশমা ছাড়া হের নাকি দুনিয়া কানা। প্রভা কিছুটা থিতু হলো, আস্তে করে শুধু বলল, যুক্তিটা ভালো
দাও তুমি, কিন্তু ছাদে গিয়ে ও করবেটা কি? প্রতিভা ঝুমঝুমির থুতনিটা আলতো করে নেড়ে বলল, আমরা ছাদে গিয়ে আজ রূপকথার রাজকন্যাকে আঁকবো, আর পাখির ছবি আঁকবো, কাগজের নৌকা আঁকবো। তুমি এসব শিখবে ঝুমঝুমি? ঝুমঝুমির চোখ দুটো চকচক করে উঠল। সে ফোনটা সশব্দে পাশে ফেলে দিয়ে প্রতিভার আঙুল চাপড়ে দিল। মায়ের দিকে ঘাড় ঘুরে বলল, আম্মু আমি আঁকবো, আমি ছাদে যাবো, কিলবো আম্মু, দাই। প্রভা বারণ করল না। ঝুমঝুমি খুশি নিয়ে প্রতিবার করে চড়ে ছাদে গেল। জ্যৈষ্ঠের প্রথম 4 সপ্তাহ। দুপুরে দপ্তর, দুপুরবেলা বা ফারদিন বাইরে থেকে এসে টি শার্ট খুলতে খুলতে হেরে গলায় গান ছাড়ল, আমি পৃথিবীর এই বুগনে আগুন জ্বালিয়ে দেবো, তুমি তুমি যদি আমার না হয়। প্রতিভা আর্ট স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে বেরোছিল। গানটা কানে আসতে ফারদিনের দরজার সামনে দাঁড়ালো। দরজা হাট করে খোলা। ফারদিনের হাতে টি শার্ট অবহেলায় বিছানায় ছুঁড়ে ফেললো। ঠিক তখনই প্রতিভা দরজার সামনে দাঁড়িয়ে গলা বাড়িয়ে বলে উঠল, ছোট ভাই, এমনিতে বাইরে এখন 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার উপর এই কারেন্টটা কিছুক্ষণ পর পর কুতকুত খেলা শুরু করছে। এর মধ্যে তুমি যদি আবার পৃথিবীর বুকে আগুন টাগুন জ্বালিয়ে দাও, তাহলে আমরা কি রোস্ট করে মরবো? ফারদিন হকচকে গেল, লজ্জা পেল প্রতিভার মস্করে। তবু অবাক হয়ে কৌতূহলী করে জিজ্ঞেস করলো, ইয়েস, ইস কুতকুত, এটা আবার কি হবু ভাবি? প্রতিভা হেসে উত্তর দিল, কারেন্ট এই যে আসছে এই যে যাচ্ছে, ভোল্টেজ একবার আকাশ ছুঁয়ে যাচ্ছে একবার নামছে, এই যে লুকোচুরি খেলা, একেই বলছে কুতকুত। আর তুমি আগুনের গান গেয়ে এই কুতকুতিকে উৎসাহ দিচ্ছ? প্লিজ ভাই, তোমার প্রিয়া তোমার হোক না হোক, তুমি জগৎ সংসারটারে আগুন অন্তত দিও না। ফারদিন সশব্দে হেসে পেল। মাথার চুলগুলো লাজুক ভঙ্গিতে বলল, আপনি অনেক ফানি, হাসানোর এক্সট্রা ট্যালেন্ট আছে আপনার মধ্যে, থ্যাংক ইউ। প্রতিভা যেতে নিচ্ছিল, হঠাৎ রাবেয়া পিছন ডাকলো, সুতরাং প্রতিভা আর্ট স্কুলে সপ্তাহে তোমার ক্লাস কয়দিন? শুট ফট করে উত্তর দিতে গিয়ে প্রতিভা থেমে গেল। শুধরে নিয়ে বললো, 5 দিন মনি, আবার মাঝে মধ্যে টাইম চেঞ্জ করা হয়, ওখানে স্কুল কলেজ স্টুডেন্ট আছে তো তাই কখনো শুক্র শনিবারও ক্লাস পড়ে যায়। রাবেয়া মাথা নিল, ও, তা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না মনি, কোনো অসুবিধা নেই। ক্লাস নেওয়া শেষ করে প্রতিভা যখন বের হচ্ছিল, ঠিক তখনই রামি চাচার কাছে এসে গলা খাঁকড়ে দিয়ে খুব নিচু স্বরে বলে, মা জননী একটু খাড়ান, সাজিদ বাবা কইয়া গেছে আপনারে একটু বইতে, আপনার লগে নাকি তার জরুরি কিছু বাতচিত আছে। হ্যাঁ, এক্ষুনি আইয়ে পড়ব। প্রতিভা ঘড়ির দিকে দেখলো, বিকেলের রোদটা এখন আর তপ্ত নেই, বরং মোলায়েম এক ধরনের সোনালি রং ধারণ করছে। রামি চাচা বাগানের এক কোণে ক্যারোকেটের টিনের ছাউনির দেওয়া জায়গাটুকু দেখে দিল। মা, ওইখানে গিয়ে বসেন, ফুলের গন্ধে মাথা জুড়াবে, রোদও নাই, মেলা বাতাসও আছে। প্রতিভা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ল। বাগানের জায়গাটা বেশ চমৎকার, বেতের চেয়ার আর কাঠের টেবিল, উপরে টিনের ছাউনি থাকায় একটা ছায়া ছায়া গাম্ভীর্য খেলা করছে। বিকেলে এই মিঠে রোদে মানুষের মন শান্ত হওয়ার কথা, কিন্তু প্রতিভা বিরক্তি নিয়ে চেয়ার টেনে বসলো। প্রতিভা অত বোকা নেই। বেশ কিছুদিন ধরে সাজিদ আহসানের চাহনি সুবিধার ঠেকছে না ওর কাছে। প্রতিভা মনে মনে আওড়ল, বেটা আবার প্রেমে টেমে পড়েনি তো? একটু আগে তামাটে রোদের ঝিলিক থাকলেও হঠাৎ করে চারপাশ কালচে ছায়া ঢেকে গেল। আকাশ ঘন কালো মেঘ জমতে শুরু করলো। তাই দেখে প্রতিভার বিরক্তি এবার আঁকাচ্ছিল। হাতের ঘড়ির দিকে সময় দেখতে না সে, তন্মধ্যে পদধ্বনি শব্দ কানে আসতে প্রতিভা চোখ তুলে তাকালো। সাজিদ লম্বা কদমে এগিয়েছে, পরনে কালো রঙের পোলো টি শার্ট আর অফ হোয়াইটে ঢিলে ঢালা গ্যাবিডিয়ান। গায়ের রং শ্যামলা হলেও তার মধ্যে একটা তামাতে আভিজাত্য আছে। ফেস কাটিং অন্তত তীক্ষ্ণ ও দেখতে সুদর্শন। সাজিদ এসে হালকা করে গলা খাঁকড়ে দিল। প্রতিভার মাথায় স্কার্ফ বাঁধা থাকলেও মুখ খোলা। প্রতিভার দিকে তাকিয়ে হেসে চেয়ার টেনে বসতে বসতে বলে সাজিদ, সরি, একটু লেট হয়ে গেল বুঝি? প্রতিভার নাকে আফটারঅল শেভের মুডের ঘ্রাণটা বাড়ি খেলো। মনে মনে ভাবলো, বাহ, একদম ফিটফাট হয়ে আসলো নাকি? ভেবে মাথা নেড়ে নিয়ে নির্লিপ্ত কণ্ঠে প্রতি উত্তরে বলল প্রতিভা, 10 মিনিটস 50 সেকেন্ড। সাজিদ একটু থমকালো। সে বেশ খানিকটা অবাক চোখে প্রতিভার দিকে তাকালো।
প্রথম দিন দেরি করে আসায় প্রতিভা যখন কাঁচুমাচু মুখে দাঁড়িয়েছিল তখন সে নিয়ম আর সময়ের গুরুত্ব নিয়ে বেশ কড়া কথা শুনেছিল। আজ প্রতিভা ঠিক সেই সমুদ্র পিঠ তাকে ফিরিয়ে দিল। সাজিদ ভাবল, মেয়েটা শুধু রঙের কারিগরি জানে না, মনে হচ্ছে তৃণ থেকে সঠিক সময় সঠিক শব্দমান ছুড়ে ওস্তাদ। সাজিদ চেয়ার হেলান দিয়ে বসে একটা শব্দহীন হাসি আসলো। কণ্ঠস্বর কিছুটা পড়ে যাওয়ার মুগ্ধতা মিশে বলে, বাহ, প্রথম দিন আপনাকে সময়ের ব্যাকরণ শিখেছিলাম বলে আজকে সুদে আসলে ফেরত দিচ্ছেন প্রতিভা? 10 মিনিট 15 সেকেন্ডের হিসাব যে এভাবে ধরে রাখা কঠিন তা জানলে আমি আরও একটু দৌড়ে আসতাম মিস প্রতিভা। প্রতিভার মুখ ফিরিয়ে আকাশের কালচে মেঘের দিকে তাকালো, নিচু গলা বলল, আমি তো শুধু আপনার শিখিয়ে দেওয়া পথে হাঁটছি। আপনি তো বলেছিলেন যে নিজের ঘড়ি সামলাতে না পারে সে অন্যের রঙের শৃঙ্খলা শেখাবে কী করে। আমি আজ আপনার সেই শৃঙ্খলাটা পরখ করছিলাম আর কি। বলে প্রতিভা হাসলো, আর হাসতে ডান গেলে ছোট্ট গর্ত স্পষ্ট ফুটে উঠল। সাজির চাহনি সেখানে আটকে গেল এক মুহূর্তের জন্য। দ্রুত নিজেকে সামনে নিয়ে টেবিলের উপর আঙুল দিয়ে তবলার মতো টোকা দিতে সে বলল, বেশ করেছো, হিসাব রাখা ভালো তো। প্রতিভা বিনিময়ে ঠোঁট চওড়া করে ফের নিঃশব্দে হাসল। ঠিক তখনই হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকে উঠল আকাশ চিরে। সেই তীব্র আলোয় প্রতিভার ফর্সা মুখটা এক মুহূর্তের জন্য হীরের মতো জ্বলে উঠল। প্রতিভার সেই অপার্থিব হাসি দেখে সাজিদ হাসানের মতো বিদগ্ধ শিল্পীরা চোখের পলক নড়তে ভুলে গেল। এদিকে সাজিদের স্তব্ধতা দেখে প্রতিভা আকাশের গুড়গুড় ডাকের দিকে চেয়ে আনমনে বলল, যা ভেবেছিলাম তাই। ব্যাটার মনে হয় এখন বোধহয় পাচ্ছে। বৈশাখেতে প্রথম দেখা, জ্যৈষ্ঠ মাসে এখন অনেক দেরি আসতে ফাগুন, তাই মানে না মন। মনমোহন নেশাতে সর্বনাশের ষোলকলা পূর্ণ করতে নিজেই পা বাড়ালাম। গানের কথাগুলো নিজের মতো একটু অদল বদল করে নিয়ে মনে মনে হাসলো প্রতিভা। আশ্চর্যের বিষয় হলো সাজিদের সাথে ওর প্রথম দেখাটা সত্যি বৈশাখে হয়েছিল, আর এখন জ্যৈষ্ঠ চলছে প্রথম সপ্তাহ। রামির চাচা ধোয়া ওঠা কফি ট্রে হাতে উদয় হলেন। ট্রেটা টেবিলের মাঝখানে রেখে তিনি নিঃশব্দে প্রস্থান করলেন। সাজিদ কফির মগ টেনে নিলেন, অপরটা প্রতিভার দিকে বাড়িয়ে দেন, নিন, শুরু করুন। এদিকে আকাশ ভেঙে বৃষ্টি নামতে শুরু করলো, ঝনমনিয়ে নয়, মিহি গুড়ি গুড়ি ফোঁটা। প্রতিভা মগের দিকে অপলক তাকে চোখ তুলে তাকালো। ওর চোখে মুখে রাজ্যের বিরক্তি। বলল, শুধুমাত্র কফি খাওয়ানোর জন্য আপনি আমাকে এভাবে বসিয়ে রেখেছেন? সাজিদ কফিতে চুমুক দিয়ে একটু আরাম করে হেলান দিল। বৃষ্টির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, বিষয়টা ঠিক তা নয়। আপনি এখানে নতুন, আপনার কোনো অসুবিধা হচ্ছে কি না, এখানকার পরিবেশটা আপনার মনের মতো কি না, কেমন লাগছে সেসব জানতেই ভাবলাম একটু কথা বলা দরকার। ক্লাস শেষ হলো মাত্র, আপনি ফ্রি আমিও ফ্রি, তাই ভাবলাম কফির সাথে সাথে একটু আপ্যায়ন কুশলাদি বিনিময় করা যাক। প্রতিভা চট করে বাঁ চোখের ভুরুটা সামান্য উপরে তুলল। আপনার কেন মনে হলো আমি এখন ফ্রি? আমার কোনো কাজ বা তাড়াহুড়ো থাকতে পারে না? সাজিদ কিছুটা ভেবাচাকা খেল। সচরাচর মেয়েরা তার সামনে এলে কিছুটা অভিভূত থাকতে, কিন্তু এই মেয়ে উল্টে তাকে চার্জ করছে। সে কিছুটা আমতা আমতা করে বলে, অ্যাকচুয়ালি আপনার ক্লাস তো শেষ হলো মাত্র, এখন তো বাসায় ফিরছিলেন নিশ্চয়ই। ক্লাস শেষ হওয়া মানে? সে আমার জগতের যাবতীয় ব্যস্ততা শেষ হয়ে যাওয়া এমন ধারণা কেন হলো আপনার? আপনার ক্ষেত্রে হয়তো হতে পারে, আমার ক্ষেত্রে নয়। সাজিদ এবার বেশ অপ্রস্তুত হলো। সে তাড়াতাড়ি বলল, সরি সরি, বিষয়টা আমার আগে ভাবা উচিত ছিল প্রতিভা। আসলে আমি ভাবলাম। প্রতিভা সাজিদের কথা শেষ করতে দিল না, ঠোঁট উল্টে নির্লিপ্ত কণ্ঠে বলল, ইটস ওকে। এরপর থেকে অন্য কারো সময় বা পরিস্থিতি নিজের মতো করে ভেবে নেবেন না সাজিদ সাহেব, এটা বিপজ্জনক আবার। সাজিদ অস্বস্তি কাটাতে আবার কফির মুখে লম্বা একটা চুমুক দিল। তারপর একটু সাহস সঞ্চয় করে কণ্ঠটা কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলো। একটা কথা বলি মিস প্রতিভা, আমার কাছে আরেকজন নারী শিক্ষিকা আছে, আর এখানে অধিকাংশ স্টুডেন্ট, কলেজ কিংবা ভার্সিটির মেয়ে আছে। সবাই আর্টিস্ট। সাজিদ হাসান কিংবা তার সাথে কথা বলার জন্য কিংবা সেলফি তোলার জন্য চাতক পাখির মতো তৃষ্ণার্ত হতে। সেখানে আমি নিজের থেকে আপনাকে কফির আপ্যায়ন করলাম, আপনার সাথে সময় কাটছে, এতেও কি আপনার নিজেকে অন্যদের চেয়ে সামান্যতম সৌভাগ্যবতী মনে হচ্ছে না? আপনার নিষ্ক্রিয়তা দেখে আমি বেশ অবাক হচ্ছি। প্রতিভা সপাটে জবাব দিল, সৌভাগ্য হওয়ার জায়গায় আমার কেন জানি মনে হচ্ছে আমার সময়ের অপচয়। টাইম ইজ মানি।
মিস্টার আর্টিস্ট। সাজিদ কফিতে চুমুক দিতে গিয়ে শব্দ করে কেসে উঠল। কফির তিতকুটে স্বাদটা হঠাৎ করে যেন আবার বেড়ে গেছে বলে তার মনে হলো। এই প্রথম কোনো মেয়ে তাকে বুঝিয়ে দিল সাজিদ আহসানের সান্নিধ্যের চেয়ে এক চিলতে সময়ের মূল্য অনেক বেশি। ক্যারোটেড টিনের চালে বৃষ্টির শব্দ এখন আর মৃদু নেই, ঝমঝম শব্দ চারপাশে মুখর হয়ে উঠছে। আকাশ যেন উবুর হয়ে জল ঢালছে। বৃষ্টির বেগ বাড়ার সাথে সাথে বাতাসের ঝাপটায় কিছু বৃষ্টির ফোঁটা প্রতিভার মুখের একপাশে এসে পড়ল। সাদিজের চেয়ারটা কোনার দিকে তাকায় একটু এগিয়ে আসলো সে, বলল, ঝমঝমে বৃষ্টি শুরু হলো, আপনাকে আটকে ঝামেলায় ফেলে দিলাম দেখছি। প্রতিভা উত্তর করল না। সাজিদ এবারে মৃদুস্বরে বলল, আপনার কোনো অসুবিধা না থাকলে আমি ড্রপ করে দিতে পারি। প্রতিভা হালকা হাসার চেষ্টা করলো। নো থ্যাঙ্কস, একটু কমলে উঠবো। প্রতিভার মুখের হাসির দিকে তাকিয়ে আচানক বলে উঠল সাজিদ, হুমায়ুন স্যার ঠিকই বলেছেন দেখছি। এক পলক থামে সে। প্রতিভার চোখ সরু করে তাকালো। সাজিদ বলল, যেসব মেয়েদের গালে টোল পড়ে কারণে অকারণে হাসে, কারণ তারা জানে তাদের হাসলে সুন্দর দেখায়। সাজিদ থুতনিতে আঙুল রেখে জিজ্ঞাসা কণ্ঠে শুধল, আচ্ছা প্রতিভা, আয়নার সামনে দাঁড়িয়ে কি প্র্যাকটিস করা হয় যে কতটুকু হাসলে টোলটা ঠিক কত গভীর দেখাবে? তবে মানতে হবে আপনার টোলটুকু অসম্ভব মায়াবী দেখতে। ওটাকে একটা ব্ল্যাক হোল বলা যেতে পারে। যে কোনো মানুষ ওখানে অনিচ্ছাকৃতভাবে হারিয়ে যেতে পারে। ব্ল্যাক হোল নয় সাজিদ সাহেব, ওটা স্রেফ মাংসপেশির একটা ত্রুটি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে মাস্কুলার ডিপমিটি। সাজিদ অবাক হলো, বলল, বাহ, আপনি নিশ্চয় অনেক ব্রেনি একটা মেয়ে। অবশ্য ক্লাসে আপনার শেখানো স্কিল দেখে আন্দাজ করেছিলাম। গতদিন ক্লাসে আমি যে কালার ব্যালেন্স আর লাইট শেডিং নিয়ে ছাত্রদের বোঝালাম, তারপর বিশেষ করে সূর্যাস্তের ক্যানভাসটা যে মায়াবী আভা এনেছিলেন, ওটা সচরাচর দেখা যায় না। দারুণ প্রতিভা আপনার। প্রতিভা সৌজন্য মূলক বলল, ধন্যবাদ, শেখানোর চেষ্টা করছি মাত্র। সাজিদ প্রসঙ্গ মোড় ঘুরিয়ে জিজ্ঞাসা করল, আঁকাকের প্রতি কি আপনার ছোট থেকে ঝোঁক ছিল প্রতিভা, নাকি শখ করে শিখেছিলেন আর এখন প্রয়োজনে প্রফেশনাল নিচ্ছেন? শখ থেকে শিখেছিলাম, তবে জীবন তো আর শখের আলপনায় চলে না। মানুষ শখের জন্য পাহাড় কেনে আর প্রয়োজন পড়লে সেই পাহাড় কেটে মাটি বিক্রি করে। আর আমার আঁকাআঁকিটা ঠিক তাই বলতে পারেন। বাস্তববাদী উত্তর। তা আমার কথা জিজ্ঞাসা করলেন না আমি কেন এই লাইনে আসলাম? প্রতিভা কপির শূন্য মুখটা টেবিলের উপর রাখতে রাখতে প্রয়োজন মনে করিনি। সবার সব গল্প শুনতে গেলে নিজের ডায়েরি পাতা ফুরিয়ে যায় সাজি সাহেব। পরের গল্প শোনার চেয়ে নিজেরটা লিখে যাওয়া বুদ্ধিমানের কাজ। আপনি বড় সোজাসাপটা কথা বলেন। আই লাইক ইট। যাই হোক, আমার উত্তর আপনি না চাইলেও আমি দিচ্ছি। আমার বাবা ছিলেন সেনাবাহিনীর মেডিকেল কোরের একজন টেকনিশিয়ান। ওনার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে তাকে ছাড়িয়ে যাবে, একদিন কাঁধে মেজরের র্যাঙ্ক নিয়ে তার সামনে দাঁড়াবে। বাবা বলতে, যেদিন তুই আমায় স্যালুট আদায় করতে পারবি সেদিন হবে আমার প্রকৃতি জয়। আমি ছোটবেলায় দু চোখে বাবার স্বপ্ন পূরণের ছবি নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। কথা বলতে বলতে সাজিদ থামলো। হঠাৎ কেমন করে শব্দ করে হাসে উঠল সে। তারপর হাসতে হাসতে শ্রান বলল, কিন্তু বিশ্বাস করেন প্রতিভা, সেই স্বপ্নের জায়গা থেকে তারপর থেকে এই পুরো সিস্টেম ও ডিপার্টমেন্টের উপর আমার তীব্র ঘৃণা জন্মলো। বাবার স্বপ্ন পূরণের জায়গায় চোখে প্রবল ঘৃণা নিয়ে আমি বড় হতে থাকলাম। আসলে এসব কিছুর পেছনে নিদারুণ এক গল্প লুকোনো আছে। প্রতিভা ভুরু কুচকে কিছুক্ষণ সাজিদের দিকে তাকিয়ে তারপর শান্ত গলা বলল, ব্যক্তি আর প্রতিষ্ঠান এক করে ফেলাটা কি খুব যৌক্তিক হলো সাজি সাহেব? আকাশ থেকে পড়া বৃষ্টির সবটুকু জল কি নর্দমায় যায়? কিছু তো তৃষ্ণার্ত চাতকের মুখে পড়ে, কিছু আবার মৃতপ্রায় গাছকে প্রাণ দেয়, কোনো কিছু আবার মানুষের অন্যায় কোনো একটা তিক্ত অভিজ্ঞতা দিয়ে গোটা একটা সিস্টেমকে কাঠগড়ায় দাঁড় করানো আবেগ হতে পারেন, বিচার বুদ্ধি নেই। আপনার বাবা যে ছেলেটা পাওয়ার স্বপ্ন দেখতেন সেটা তো আপনার ব্যক্তির প্রতি নয়, সেটা ওই পোশাক ও আদর্শের প্রতি। সে আদর্শকে ঘৃণা করে আপনি কি আদতে আপনার বাবার স্বপ্নটা অপমান করছেন না? এক পলক থেমে প্রতিভা সাজিদের চোখের দিকে তাকিয়ে যোগ করলো, মানুষের মধ্যে ভালো মন্দের মিশেল থাকে আর সেই মানুষের সিস্টেম চালায়। কারো ব্যক্তিগত কৃতকর্মের দায়ভার গোটা ডিপার্টমেন্টের উপর চাপিয়ে দেওয়া অনেকটা ক্যানভাসে একটা কালো দাগ পড়েছে বলে পুরো রংটাই ফেলে দেওয়ার মতো বোকামি। সাজিদ এবারে সত্যি স্তম্ভিত হলো। প্রতিবার এই নির্লিপ্ত অথচ ধারালো যুক্তি
তার বহুদিনের লালিত তিক্ততা এক লহমায় প্রশ্নসিদ্ধ করলো। কিছুক্ষণ নিশ্চুপ থেকে আকস্মিক কণ্ঠস্বর বলল, একটা গল্প শুনবার প্রতিভা? খুব ছোট্ট একটা গল্প। আজ এই মুহূর্তে হুট করে সাজিদের আচানক মনে হলো কারো কাছে শেয়ার করে হলে একটু হালকা হওয়া দরকার। কিন্তু প্রতিভার হাতে ঘড়িটার দিকে তাকিয়ে বলে উঠল, বাসায় ফিরতে দেরি হলে আমাকে কড়া জেরার মুখে পড়তে হয়, আর আমার জেরা শোনার মতো মানসিক শক্তি আজ আর নেই। আজ বরং উঠি। সাজিদ একটু ব্যঙ্গাত্মক সুরে বলল, পালাচ্ছেন? আপনার সাথে কিছুক্ষণ কথা কথা বলে একটা জিনিস বুঝছে, আপনি ভীষণ বুদ্ধিমতী। আপনি হয়তো ভাবছেন আমি এখন একটা ইমোশনাল গল্প আপনার মন গলিয়ে ফেলবো, সিম্পেতে আদায়ের চেষ্টা করব। ইমোশনাল বানানোটা কি এত সহজ সাজিয়েছে? ধরুন একজন পাদুকার জন্য দুঃখ হচ্ছে, কিন্তু আরেকজনের দেখা গেল পা দুটো নেই। এখন যার পা দুটো নেই তার কাছে পাদুকা না থাকার দুঃখটা কি খুব বড়ই কিছু মনে হয়? সিম্পেথি আর এমপ্যাথির মাঝে একটা সূক্ষ্ম দেওয়াল আছে। আপনি যার কাছে গল্পটা শোনাতে চাইছেন খেয়াল করবেন তার কাছে যেন পা দুটো কাটা না হয়। সাজিদ একদৃষ্টিতে প্রতিভার দিকে তাকিয়ে রইল। মনে হলো সৃষ্টিকর্তা এক সুমধুর মায়া আর উজ্জ্বলতা এক এক করে এই মুখটাই গড়ছেন। আচ্ছা, এমন নিটল সৌন্দর্যের আড়ালে কি সত্যি কোনো হাহাকার থাকতে পারে? মানুষের সবচেয়ে বড় সীমাবদ্ধতা সে অন্যের ভিতরে দেখতে পায় না। প্রতিভা আর টু শব্দ না করে বেরিয়ে গেল। বৃষ্টির বেগ কিছুটা কমলে টিপটাপ বৃষ্টি পড়ছিল। প্রতিভা গেট পার করে এসে রাস্তার দাঁড়ায় রিকশার জন্য। রিকশা করে কিছুটা যাওয়ার পর বাসে উঠতে হয়। বৃষ্টির জন্য রিকশার দেখা মিলছে না বোধহয়। টিপটিপানি বৃষ্টিতে ভিজে যাচ্ছে প্রতিভা। গলা বাড়িয়ে যখন রিকশা আসছে কিনা দেখতে ব্যস্ত, তখনই খেয়াল করলো কেউ একজন ওর মাথার উপর ছাতা ধরছে। ঘাট বাঁকিয়ে তাকাতে সাজিদ হেসে পড়ল। ভিজে যাচ্ছেন তো? ড্রপ করে দিতে চাইলাম, রাজি হলেন না। এখন অন্তত দয়া করে ছাতা লাগবে না বলবেন না? এই মুহূর্তে সাজিদের প্রতি প্রতিভার মনোভাব দুই রকম। এক, তার কেয়ারে মুগ্ধ হয়। দুই, মুগ্ধ না হয়ে তার অতিশয় ভক্তিতে বিরক্ত হয়। তবে প্রতিভার মধ্যে দুটোর একটাও হলো না, বরং কোথাও এক সূক্ষ্মভাবে একটা খারাপ লাগা কাজ করলো। পরক্ষণে দায়িত্বের বেড়াজালে আবদ্ধ প্রতিভা খারাপ লাগাকে দমে ফেলল। মুখে কৃত্রিম হাসি ফুটে বলল, থ্যাঙ্কস। তারপর ছাতা মাথায় পিচঢালা রাস্তায় ছলছল পানিতে পা ভিজে এগিয়ে গেল প্রতিভা। আর একজন বৃষ্টিতে ভেজা সেই যাওয়া মুগ্ধ চোখে দেখল সন্ধ্যে 7:15 বাজে। বৃষ্টির ছাঁটে ভিজে জবুথবু হয়ে ফিরছিল প্রতিভা। ভেজার দরুন শরীর ম্যাচ ম্যাচ করছে, সাথে একটা হাসি একদম ফ্রি। এখন এক কাপ আদার চা দরকার। ড্রয়িং রুমে বাতাসি খেলা আঠার মতো লেগে আছে টিভি সিরিয়ালে। এই মুহূর্তে তাকে এক কাপ চা করে দাও বলে আর অনুরোধন করা একই কথা। অবশ্য কাউকে ফরমায়েশ করতে প্রতিভার ভালো লাগে না। নিজের কাজ নিজে করা পুরনো স্বভাব তার। তাই তো নিজের রান্নাঘরে ঢুকলো প্রতিভা। চুলোয় চায়ের পানি বসালো সে। চায়ের লিকারটা কেবল জমে উঠছে। ঠিক তখনই জয়নাবের কণ্ঠস্বর শোনা গেল। বয়সের ভারে চামড়া কুঁচকে গেছে ঠিকই, কিন্তু গলার জ্বর একদৃষ্টে কমেনি। গটগট করে রান্নাঘরে থেকে তিনি চিবিয়ে চিবলেন, ভর্ষত্তাকে কাক বুঝা হইয়া ঘরে ফাল দিলা, তা উজু গোসল কইরে নামাজে বসছনি? প্রতিভা আস্তে করে বলল, ছুটিতে আসি নানু। জয়নাব আবারও কুঁচকানো কপালে ভাঁজ পড়ল গাঢ়। তিনি কড়া চোখে তাকিয়ে খ্যাক করে বললেন, কও কি, নামাজ কালাম কি কোনো অফিসের চাকরিনীতে ছুটিতে আসো? আমার লাগে ফাজলামি করো? প্রতিভা আবার বলল, মহাবিপদে। সে কোমরে হাত রেখে অন্য হাতে কপাল আলতো করে চাপড় দিল। তারপর গলা নামিয়ে নাজুক ভাঙল, ও নানু, আপনি দেখছি কিছুই বোঝেন না। এই ছুটি মানে ওই যে প্রতিবার ইশারায় যা বোঝার বুঝিয়ে দিলেন। মুহূর্তে জয়নাব আবার বোধোদয় হলো। তিনি আর কথা বাড়লেন না। কোণা থেকে পানের বাটাটা টেনে আয়েশ করে একটা পান মুখে পুরলেন। ততক্ষণে রান্নাঘর জুড়ে আদা চায়ের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। প্রতিভা কাপে ঢালতে লাগলো। জয়নবের তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিভার আপাতমস্তক পরখ করলেন। মাটিটা লম্বা চড়া আছে, কিন্তু শুকনো বেশি। আগের থেকে আরেকটু বেশি শুকনো ঠেকছে আজ। তাই ভেবে জয়নবেরা গলা খাঁকড়ি দিয়ে শুধলেন, কি গো নাথবউ, দিন দিন শুকায় যাইতেছে কেন? প্রতিভা ঠোঁটের কোণে হাসি চেপে অবাক হওয়ার এক চমৎকার কৃত্রিম ভান করে উত্তর দিল, এমা নানু, আমি এবার ভেজা ছিলাম কবে যে এখন শুকিয়ে গেছে, তা রোদে শুকাচ্ছি নাকি হাওয়ায়? জয়নবেরা মনে মনে ছুরি এক নম্বরে পাজি।
আজ অবশ্য তিনি রাখলেন না, মেজাজটা তার বেজায় ফুরফুরে। নইলে সন্ধ্যা করে বাড়ি ফেরা নিয়ে হম্বিতম্বি করতেন, আজ আর সেটা করেনি। পানের রসে মুখে লাল করে চিবোতে চিবোতে বললেন, আরে শুকনোর কথা কইতেছি কইতেছি, দিনকে দিন পাটকাঠির মতো হইয়া যাইতেছে। যা হাড্ডিসার দেহ হয়েছে তোমার। আমার নাতির কপালে দেখি ঘোর দুঃখ আছে। তোমার মস্ত বড় মেজরওয়ালা মেজর নাতিরে এই শরীর নিয়া সামলাবি কেমনি? সে তো তোমারে এক ফুঁয়ে উড়াই দিব। প্রতিভা ভুরু কুচকেল, মনে মনে হাসলো, বুড়ি তো ভারী দুষ্টু, লাইনে আনতে হবে। প্রতিভা ওর মায়াবী হাসিটা চওড়া করে আত্মবিশ্বাসের সাথে উত্তর, ও নানু, আপনি দেখি কিছুই জানেন না। ঝড়ের দিন বড় গাছ সে কিন্তু আগে উপচে পড়ে, আর চিকন ঘাসগুলো ঠিকে মাথা উঁচিয়ে টিকে রাখে। আর পাটকাঠির কথা বললেন না নানু, মনে রাখবেন পাটকাঠির আগুন কিন্তু অনেক জ্বলে। আর মেজরের নাতি সেই আগুনের তাপ সইতে পারবে তো, নাকি মাঝপথে রিটায়ারমেন্ট নিয়ে পালাবে? জয়নাবেরা কণ্ঠে আমোদ নিয়ে পাল্লা দিয়ে বলে, হ্যাঁ, আরে হুনো, আমার নাতি হইল চৈত্রের দুই পারে কড়া রোদ, আর তুমি হইলে ওই রোদের তলে চিকন ঘাস। রোদ যখন চচ্চড়াইব তখন দেহমন তোমার ঘাস মাথা খাড়াই করে থাকবো, নাকি তাপে ঝিমে যাবো। এই সময় রিটায়ারমেন্ট কে নেয় এটা দেখার অপেক্ষায় থাকলাম। প্রতিভা আর কথা বলে না, হাসতে হাসতে শুধু বলুন, আচ্ছা। প্রতিভা চা নিয়ে উপরে আসতে হঠাৎ চড়ুই পাখির মতো ফুরুত করে উড়ে এসে ঝুমঝুমি ওর অন্যার কণা টেনে দিল। ওই ওই আজ থাবি আবি না? প্রতিভা ঝুমঝুমিকে দেখে একগাল হাসলো। উবু হয়ে ঝুমঝুমির গাল টিপে আদর করে বলল, আজ তো আমি কাজে গেছিলাম, তাই আঁকা হয়নি। তবে তোমাকে আজ গল্প শোনাবো। ঝুমঝুমি ঘাড় কাত করলো, গপ্প? গপ্প শোনাবে তুমি? হুম, শোনাবো। রূপকথার রাজ্যে যে দুয়োরানি এঁকেছে না, তার গল্প আমি তোমায় শোনাবো। জানো, ওই দুয়োরানি একটা ইচ্ছে আছে। ঝুমঝুমি কৌতূহল দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো, কি বয়? দুয়োরানির শেষ ইচ্ছেটা হলো সে ঝুমঝুমি আর তার মাকে দেখতে চাই, একবার বুকে টেনে নিতে চাই। ঝুমঝুমির মায়ের ভুল ভাঙিয়ে দুয়োরানি সেই ইচ্ছেটা পূরণ করা সম্ভব কি? ঝুমঝুমি বুঝলো, গোল গোল চোখ করে তাকে প্রশ্ন করলো, ওই দুয়োরানিটা কোথায়? প্রতিভা ঝুমঝুমির গেলে চুমু খেয়ে বলল, বলবো আম্মু, তার আগে তুমি আমাকে ওই না বলে খালামণি বলে ডাকো। কালামণি? প্রতিভা হেসে মজা করে বলল, এই মোটেও আমি কালামণি নই, আমি যথেষ্ট ফর্সা, শুধরে বলো খালামণি, কায়ামণি। প্রতিভা আবার হেসে ফেলল, বলল, বলো খালামণি, কালামণি। ও তোমাকে খালামণি ডাকবে কেন? ঘাড় ফিরিয়ে প্রভাকে দেখে চমকে উঠল প্রতিভা। কিছু বলার আগে প্রভা আরও বলল, নাজিবের বউ মানে তুমি ওর কাকি হবে। সপ্রতি ভঙ্গিতে হাসলো প্রতিভা, বলল, আসলে এখনো বিয়ে হয়নি, তাই এই ডাকগুলো আমাকে আয়নিজি করে। আর ঝুমঝুমি নীরাকে ফুফু বলে, তাই ভাবলাম বেচারির তো আর খালা নেই, আপাতত আমাকে না হয় খালামণি ডাকো। প্রতিভা মেয়ের হাত ধরে টেনে নিল, দুধের স্বাদ ঘোলে মেটানোর দরকার নেই আমার মেয়ের। বৃষ্টির ঝমঝম শব্দ, জ্যৈষ্ঠের রাত যেন হুট করে আষাঢ়ে নখ নিয়েছে। জানলার শিক ছুঁয়ে আসা হিমেল হাওয়া, ভেজা মাটির সেদো গন্ধ মিশে আছে। ঘরের ভেতরে আধো অন্ধকার। প্রতিভা বিছানায় হেডে পিঠ থেকে আধশ, কোলের উপর থাকা কুশনের উপর দুহাত গুটিয়ে রাখা। আদা চা খাওয়ার পর হাঁচিটা কিছুটা কমেছে ঠিকই, কিন্তু শরীরটা এখন বেশ ভার ভার লাগছে। রাত 11:30 পর। তন্মধ্যে টেবিলের উপর রাখা মুঠোফোনটা সশব্দে কেটে উঠল। স্ক্রিনের আলো অন্ধকারে হঠাৎ খানিকটা আলোকিত হয়ে আবার স্তিমিত হয়ে এলো। প্রতিভা হাত বাড়িয়ে ফোনটা নিল। অচেনা নাম্বার, কিন্তু প্রতিভা জানে ওপাশে কে। নাজিব ছাড়া আর কেউ হওয়ার কথা না। ফোন আর সিম দুটোই তার দেওয়া। এই বাড়ির মানুষ ছাড়া আর কারো কাছে তার নাম্বার নেই। আর বাড়ির সবাই এখন নিজের ঘরে। প্রতিভা ফোনটা কানে ঠেকে মৃদুস্বরে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন প্রতিভা? প্রতিভা কিছুটা ইতস্তত করলেন, ভালো, আপনি কেমন আছেন? নাজিবের দীর্ঘশ্বাসে শব্দ পাওয়া গেল। বৃষ্টির শব্দের চেয়ে সেই দীর্ঘশ্বাস বেশি জোরালো ঠেকালো। সে খুব মোলায়েম গলা জবাব দিল, ভালো থাকার চেষ্টা করছি। আপনার মেসেজের অপেক্ষায় দিন গুনছিলাম, কিন্তু আপনার মতো তো আর সময় হলো না। অগত্যা আমাকেই আগে হানা দিতে হলো। আপনার হাব মিসেস কি
আমার হাফ মিসেস কি ইদানিং খুব বেশি ব্যস্ত থাকেন? হাফ মিসেস শব্দটা প্রতিভার কানে যাওয়া মাত্র বুকের ভেতরে কেমন ধক করে উঠল। মানুষের হৃৎপিণ্ড কি মাঝে মধ্যে বিট মিস করে? প্রতিভার মনে হলো তার করছে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজে খুব আস্তে করে, না তেমন নয়। ব্যস্ততা আসলে মানুষকে আড়াল করার একটা বাহানা মাত্র। যদি বলি ব্যস্ত ছিলাম, তাহলে বোধহয় সেই বাহানাটা দেওয়া হবে। প্রতিবার সেই সোজাসুজি কথা বলার ভঙ্গিতে নাজিব মুগ্ধ হলো। বলল, বাহানা খোঁজা ভালো। বাহানা না থাকলে জীবনটা নুন ছিটা তরকারির মতো পানসে হয়ে যায়। তবে আমার অনুরোধ হচ্ছে, আমার বেলায় বাহানাগুলো একটু কমিয়েন। এই অধমের উপর তো এতটুকু রহম করা যায়। প্রতিভা উত্তর দিল না। সে চুপ করে জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। নাজিব আর কথা বাড়াল না, গড়া পরিষ্কার করল। সন্ধ্যায় বাড়িতে ফোন দিয়েছিলাম। নীরব বলল, আপনি নাকি আজকে আকবেজা হয়ে বাড়ি ফিরছেন, শরীর ঠিক আছে তো? নাজিব নিয়ম করে একদিন পর পর একবার মায়ের সাথে কথা বলে এদিক ওদিক হলে রেহনুমা অস্থির হয়ে পড়েন। তখন একের পর একের মিস কলে ভরে যায়। মায়ের সাথে কথা বলার ফাঁকে নাজিব বাড়ির সবার খোঁজ নেয় টুকটাক। আজ ফোন ধরছিল নীরা, সে চলন্ত রেলগাড়ি। নাজিব কেবল জিজ্ঞাসা করছে, সবাই কেমন আছে? অমনি নীরা সবার আগে বিরতিহীনভাবে প্রতিভার কথা বলতে শুরু করলো। অবশ্য প্রতিভার সাথে কথা বলার মনোবাসনাটা দমাতে না পারে আজ নিজেই কল করে নাজিব। প্রতিভা একটু হেসে প্রত্যুত্তরে বলে, বৃষ্টির সাথে আমার পুরনো সখ্যতা আছে মেজর সাহেব। একটু একটু ভিজলে আমার কিচ্ছু হবে না। আপনি বৃথা চিন্তা করছেন। আই এম ওকে। ঠিক সেই মুহূর্তে প্রকৃতির খেয়ালে প্রতিভা ওকে থাকার দৌড় বোঝা গেল। একটা বিশাল হাসি দিল। দ্বিতীয় হাসিটা দেওয়ার আগে হাত দিয়ে মুখ চেপে দিল। নাজিব হাসলো। সে হাসিতে কৌতুক ঝরল। বাহ, কতটা ওকে আছেন সেটার প্রমাণ জলজান্ত হয়ে গেল। শুনুন প্রতিভা, বৃষ্টির সাথে আপনার সখ্যতা থাকতে পারে, কিন্তু সেই সখ্যতার মাসুল যদি আপনার হাসি কাশি বা জ্বর দিয়ে দিতে হয়, তবে বৃষ্টির উপর আমার কিন্তু বেশ রাগ হবে। প্রতিভা কুশনটা পেটের কাছে টেনে নিয়ে আবার গুছিয়ে বসলো। বলল, আজকের হাসিটা হলো বৃষ্টির দেওয়া উপহার, কিন্তু পেতে হলে তো কিছু দিতে হয়, তাই না? প্রকৃতি খুব হিসাব করে চলে। সে আমাকে রূপালি জল দিয়ে দিল, রূপলি একটুখানি সুস্থতা কেড়ে নিল। এতে রাগ হওয়ার কিছু নেই। চমৎকার কথা বলতে জানেন আপনি। আপনার লজিকগুলো দেখছি একদম ফেলনা নেই। কিন্তু প্রতিভা, ওই যে মাত্র বললেন কিছু পেতে হলে কিছু দিতে হয়, এই মহাজাগতিক হিসাবটা কি আমার বেলাতেও খাটবে? প্রতিভা ভুরু গুটিয়ে নিল। বৃষ্টির শব্দ ছাপিয়ে নাজিবের শান্ত শ্বাস প্রশ্বাস শব্দ পাওয়া যাচ্ছে। এক পলক থেমে নাজিবের কণ্ঠ খাদে নামে উঠল, এই যে অসীম তৃষ্ণা নিয়ে আমি আপনাকে পরিপূর্ণ নিজের করে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছি, এর বিনিময়ে সামান্য সুনিশ্চিত আশ্বাস পেতে পারি? আই আই মিন, হোয়েন উইল হ্যাভ আই হ্যাভ ইউ কমপ্লিটলি বাই মাই সাইড? প্রতিভা থমকালো। বুকটা দুরু দুরু করে কাঁপল বোধহয়। নাজিব কয়েক পল নিশ্চুপ থাকলো। দুপাশে নিঃশব্দে শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ শোনা গেল না। নীরবের পারদ বাড়তে না দিয়ে নাজিব ঠান্ডা গলা বলল, খোলা বারান্দায় আপনাকে নিয়ে বৃষ্টি দেখার সৌভাগ্য আমার ঠিক কবে হবে প্রতিভা? আজ আপনি একা ভিজেছেন, কবে আমাকে সঙ্গী করে এই বর্ষার আমূল ভিজবেন? আদৌ কি এমন কোনো বৃষ্টিমুখর রাতে আপনাকে পাশে পাবো? প্রকৃতিকে আমার এই দীর্ঘ অপেক্ষার কোনো ন্যায্য বিচার করবে না? প্রতিভা স্তব্ধ অপ্রস্তুত ভাব কাটিয়ে নিল। গলাটা চনমনে করে বলল, বাহ, মেজর সাহেব দিনকে দিন রোমান্টিক হয়ে যাচ্ছে নাকি? আপনাকে দেখে এত রোমান্টিক হবেন ভাবিনি। আপনাকে দেখে প্রথমে অনেক কিছু ভাবতে পারিনি প্রতিভা, তাই একটু বেশি বিস্মিত হয়েছিলাম। প্রতিভার কপালে ভাঁজ পড়ল, কণ্ঠে জড়তা নিয়ে শুধরল, হ্যাঁ। বিস্মিত হওয়ার কারণ? নাজিবের ঠোঁটে রহস্যময় হাসি ফুটল। সে প্রতিভার মতো করে উত্তর দিল, বিস্মিত হচ্ছে আপনি সত্যি জাদুটোনা জানেন বোধহয়। আমি এমনিতে বিজ্ঞানের যুক্তির বাইরে কিছু ভাবতে পারছি না, কিন্তু কদিন ধরে খেয়াল করছি আমার মনের ভেতরে রসায়নটা বড্ড গোলমাল পাকিয়েছে। আপনাকে বড্ড বেশি ফিল করছি। উবুর হয়ে শুয়ে বুকের তলায় বালিশ রেখে ফোনটা কানের সাথে চেপে দিল প্রতিভা। মেজর সাহেব, আপনার কি মনে হয় আপনার সিস্টেমটা একটু বেশি এলোমেলো হয়ে যাচ্ছে না ডে বাই ডে? ফোনের ওপাশ থেকে নাজিব হাসলো, খুব স্নিগ্ধ একটা হাসি। প্রত্যুত্তরে বলল, এলোমেলো তো হয়েছে প্রতিভা। কাজের মাঝে হঠাৎ হঠাৎ মনে হয় আপনি আশেপাশে কোথাও আছেন, তারপর বুকের বাঁ পাশটা হঠাৎ করে এমন একটা ধরনের শব্দ হয় যার কোনো ব্যাখ্যা আমার মেডিকেল বইয়ে নেই। অ্যাকচুয়ালি আই ফিল আ স্ট্রং সেন্সেশন ইন দ্য লেফট
সাইড অফ মাই চেস্ট। কেন জানি না মাঝে মাঝে খুব চিনচিনি করে জায়গাটা। প্রতিভা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা বৃষ্টির শব্দের সাথে মিশে একাকার হয়ে গেল। ও হাসি থামিয়ে কণ্ঠে দুষ্টুমি মিশে বলল, আহারে, মেজর সাহেবের হাড়ে বুঝি শুধু চিনচিনে ব্যথা করে? সেখানে গিয়ে আমেরিকা, লন্ডন বা প্যারিসের মতো বড় বড় দেশগুলোর নাম নেয় না, শুধু জনবহুল কান্ট্রিতে এক চিনে আটকে আছে কেন? ওপাশ থেকে নাজিব হুট করে খুব খুব করে কেসে উঠল। কাশি সামনে নিয়ে হাসি মাখা গলায় বলল, আপনি বড্ড সাংঘাতিক প্রতিভা। কেউ তার হৃদয়ের গভীর অসুখের কথা বলছেন, আর আপনি সেখানে মস্করা করছেন। দিস ইজ নট ফেয়ার প্রতিভা, এটা কিন্তু একদম ঠিক নয়। প্রতিভা কিছু বলার আগে নাজিব বলল, আর শুনে রাখুন প্রতিভা, বিরাট বড় পৃথিবী ঘুরে দেখার শখ আমার নেই। আমার পৃথিবী এখন ওই চীনা চিরুনিটুকুর মধ্যে সীমাবদ্ধ, যেটা একদম আপনার কাছে বরাদ্দ। প্রতিবার কানে কথাগুলো প্রবেশ করে সোজা মস্তিষ্কে কষে গিয়ে ধাক্কা লাগলো, আর হৃদয় শীতদারবে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। প্রতিভা আনমনে ভাবল, মেজর সাহেব কি তাকে খুব সূক্ষ্মভাবে মায়াজালে আটকে দিচ্ছেন, মাকড়সার জালের মতো নরম, কিন্তু একবার জড়িয়ে গেলে সে বের হওয়া দায়। প্রতিভা নিজের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ধরল। তার জীবনে অদ্ভুত এক সমীকরণ চলছে। সে যেখানে আছে অবলীলে অন্যের তার মাঝে আটকে আছে। মানুষ কি খুব বেশি সহজলভ্য, নাকি তার মাঝে কোনো এক চুম্বক আছে যা অন্যকে টেনে আনে? তবে আজকের ভয়টা অন্য জায়গায়। এই আটকে রাখার খোলায় সে নিজে আবারও কারো জালে আটকে যাবে না তো? নাজিবের গলার স্বর, প্রতিভার ভাবনা ছুতোটা মাঝপথে ফট করে ছিঁড়ে গেল। ওপাশ থেকে নাজিব শান্ত গলায় বলল, অনেক কথা হলো, রাত বাড়ছে, রাখছি, তবে সাবধানে থাকবেন। রাত বেরোতে একা একা বারান্দায় গিয়ে আবার বৃষ্টির উপহার নিতে যাবে না। ভালো থাকবেন প্রতিভা, আপনার জন্য অল দ্য বেস্ট। টু টু করে শব্দের লাইনটাই কেটে গেল। এদিকে প্রতিভার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। ঘরের জানালার ওপাশে বৃষ্টির অবিশ্রান্ত ঝরঝর শব্দ। প্রতিভা ফোনটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে বসে রইল। অল দ্য বেস্ট কথাটা কেন বললেন তিনি? প্রতিভা নিজেকে নিজে অন্য বিভ্রান্ত করার উস্তাদ মনে করত, কিন্তু আজ মনে হচ্ছে মেজর নাজিব তার চেয়ে এক কাঠি উপরে আছেন। ওনাকে এত সহজভাবে নেওয়া বোকামি। বাতাসি মেঝেতে হাত পা ছড়িয়ে বসে আছে, তার সামনে সুপারি আর ধারালো জাতি। সে খচখচ করে সুপারি খাচ্ছেন। জয়নাপাড়া পানের বোঁটায় চুন লাগিয়ে আলতো করে জিভের ডগায় দিলেন। চুনের ঝাঁজ সম্ভবত তার মগজের চারা দিল। তিনি মুখ কুঁচকে বললেন, ওরে বাতাসি, সুপারি ভালো করে কুচি কুচি কর। কি ঢাউস সাইজের করতেছিস সেমি? কামে তো দিনরাত ফাঁকি দিছস, অহন একটু সুপারি কাটছস, তাও অমনি ঢ্যামঢ্যামানি শুরু করছস। ধার দেখা একটু বড় বড় টুকরো করছস যে। বাতাসে ঝট করে জাতি থামিয়ে জয়নাবাড়ার দিকে তাকালো। তার চোখে মুখে ঘোরতর অপমানের ছাপ। সে খ্যাক করে উঠল, ডাহা মিশা কথা কইলে আল্লাহ ঠেডা পড়ব, আম্মা ঠান্ডা ঠেডা পড়ব। এই বাতাসি কখনো কামে ফাঁকি দেয় না, জান প্রাণ দিয়ে কাম করে বাতাসি। তবে বাতাসি ছুটির টাইমে বাড়তি কাম দিলে হাত তো একটু ঢিলিমি হয় আর কি। জয়নাবাড়া দাঁত কিরমির করে বললেন, মুখ চালানো বাদ দিয়ে হাত চালারে ছেড়ে, বহুত পেশাল পারস তুই। বাতাসিও ছাড়বার পাত্রী নয়। সে বিড়বিড় করে বলতে চাইল, চালাইতেছেন তো বাতাসের হাত, তো আর মেশিন না আম্মা, যে দেওয়ার লাগে একেবারে পকেটে হইয়া বাড়া যাবে। এর মধ্যে প্রতিভা এসে মেঝেতে বসতে বসে বলল, খালা, আপনাকে মেশিন হতে হবে না, আপনি উঠুন, আমি কেটে দিচ্ছি। বাতাসে বুড়ির গোষ্ঠী উদ্ধার করতে করতে উঠে গিয়ে টিভি রিমোট হাতে দিল। টিভির ভলিউম বাড়ালো, চ্যানেল পাল্টানোর এসব নীরার কাছ থেকে টিউটোরিয়াল নিয়েছে। ড্রয়িং রুমে মেগা সিরিয়ালের তীব্র সুর বেজে উঠল। সদর দরজা খোলা। হুট করে বিকেলে মিষ্টি হাওয়া হু হু করে ঢুকছে। প্রতিভা অন্তত সুরজভাবে মিহি কুচি করে সুপারি কাটছে। জয়নাবাড়া মুগ্ধ হয়ে সেটা দেখছেন। মনে মনে বেজায় খুশি হলেন তিনি। কিছু বলবেন তার আগে চোখ পড়ল ফাট দিনের পর পরনে একটা কালো হলো টি শার্ট আর হাঁটুতে কায়দা করে ছেঁড়া রংস্টার জিন্স, হাতে বাইকের চাবি নাড়াতে নাড়াতে সে একদম প্রধান ফটকে এগোতে এলো। জয়নাবাড়া আবার ক্ষুরধার চোখ গিয়ে পড়ল হাঁটুর ওই রহস্যময় গর্তের পর। জয়নাবাড়া পানের পিক ফেলে গগন বিদেশে ডাকলেন, এই ছামড়া খাড়া, বলি ওভাবে যাইছস কই?
ফারদিন বিরক্তিতে মুখ ঘাড় বাঁকালো। জয়নাবারা তিতা করলা খাওয়া মুখকে করে বলল, কি প্যান্ট পরছিস ছ্যা? হ্যাঁ, হাঁটুর কাছে কাতলা মাছের মতো এমন হা হইয়া আছে কেন? তোমার মা কি ছেলের একদম খেয়াল রাখে না? এত বড় দামড়া পড়া হইলে আমি ছিঁড়ে তেনা পইড়া বাড়ির বাইরে যাইতে লজ্জা করে না? যাও তোমার মার কাছে সুসুতা নিয়া ওই গর্ত দুটা রিপু কইরে নিয়ে এসো। প্রতিবার ঠোঁট টিপে হাসছে। ফারদিন যেন আকাশ থেকে পড়লো। সে কাচুমুচু হয়ে বলল, ওটা রিপু করার জিনিস না নানু, ওটা হচ্ছে রিপস জিন্স, ফ্যাশন ফ্যাশন। জয়নাবারা আঁচল দিয়ে ঠোঁট মুছতে মুছতে তার ছেলের সাথে বললেন, আমাগো সময় ছেঁড়া ফাটা কাপড়ের জোড়া লাগানো রিপুই কইছি, এখন ইংরেজিতে রিপ টিপ যাই কও না কেন দেখতে তো ভিখারির মতো লাগে। প্রতিভা আবার সুযোগ বুঝে ফোড়ন কাটলো। ও ছেঁড়া ফাটা নয় নানু, ওটা আধুনিক কালের আভিজাত্য। আজকাল বড়লোকরা অনেক টাকা খরচ করে এই ছেঁড়া প্যান্ট কেনে। জয়নাপাড়া বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। দুনিয়া কি তবে উল্টোপাল্টা পথে হাঁটা শুরু করলো? মানুষ কি এখন টাকা দিয়ে দরিদ্র কিনছে? তিনি দীর্ঘশ্বাস ফেলে নতুন একটা খিলি পান মুখে পড়লেন। সোফায় বসে রিমোট চেপে ক্রমাগত চ্যানেল বদলাচ্ছে প্রতিভা। রান্নাঘর থেকে সুঘ্রাণ আছে, বাতাসে খেলা মচমচে পেঁয়াজি ভাজছেন। সেই ঘ্রাণ ড্রয়িং রুম পর্যন্ত চলে আসছেন। জয়নাপাড়া কিছুক্ষণ আগে নিজের ঘরে ঢুকছেন। নিচে এখন প্রতিভা একা। প্রতিবার কোলের উপর এক পাটি পপকর্ন। সে আনমনে একটা একটা করে পপকর্ন মুখে দিচ্ছে আর চিবোচ্ছে। একটু আগে রেহেনুমা এগুলো সেজেছেন। তিনি উপরে যাওয়ার সময় প্রতিভাকে দেখে পপকর্নের বাটিটা এগিয়ে দিয়ে বললেন, নাও, খালি মুখে বসে না থেকে চিবো। টিভি দেখেও মুখ সচল রাখো নাকি তুমি আবার প্রভার মতো? ও তো এসব ছোঁয় না। প্রতিভা মিষ্টি করে হেসে বলল, না আমি খাই না। রেহমানিমা সিঁড়ির দিকে পা বাড়ি বলল, নীরা মনে হয় ঘরে আছে, ও পপকর্ন খুব পছন্দ করে, ওকে দিয়ে আসি, বাকিটা রান্নাঘরে থাকলো, যার ইচ্ছে খাও। রেহনুমা চলে গেলেন। প্রতিভা আবার রিমোটে মন দিল। হঠাৎ আমাদের দেশ চ্যানেলে গিয়ে হাত থেমে গেল। র্যাবের মহাপরিচালক প্রেস ব্রিফিংয়ে। বিষয়টা বেশ গুরুতর। গতকাল রাতে একজন সার্বিক কর্নেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। কর্নেল সাহেবের সুঠাম দেহ, অথচ তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, ধস্তাধস্তি বাড়েনি। এক সপ্তাহ আগে বিদেশ থেকে ফিরলেন সম্পূর্ণ সুস্থ মানুষ, অথচ বাগানের ভিতর পড়ে আছে মৃতদেহ। ওনার স্ত্রী জানিয়েছেন, রাত 12টার পর একটা ফোন পেয়ে তিনি নিচে গেছিলেন, তারপর ফিরে আসেনি। ঘটনা এখানে শেষ নয়। গোয়েন্দা সংস্থার ধারণা এটা সিরিয়াল কিলারের কাজ। এর আগে কয়েকজন শিল্পপতি আর রাজনৈতিক নেতার মৃত্যু এভাবে হয়েছে। ময়নাতদন্ত বলছে হার্টফেল। প্রত্যক্ষদর্শীরা কেউ কেউ আবার বলছে, মৃত্যুর ঠিক আগে তারা একটা কালো ছায়া মিলিয়ে যেতে দেখেছে, চারপাশ ফিসফিস সরেছে। এ কি মানুষের কাজ নাকি অলৌকিক কিছু? ভূতের ব্যাপার নয় তো? টিভির পর্দা মহাপরিচালক গম্ভীর মুখে বলছেন, আমরা ময়নাতদন্ত রিপোর্টে অপেক্ষা করছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। খুব শীঘ্রই আমরা অপরাধীকে আইনের আওতায় আনব। প্রতিভা একটা পপকর্ন মুখে দিয়ে বিড়বিড় করে বলল, এখন সবকটা ডিপার্টমেন্টের উপর চাপ পড়বে। উপরতলার কর্মকর্তারা ধমক খাবেন, সেই ধমকের ঝাল মেটানো হবে চুনোপুঁটিদের উপর। বড় কর্তারা এসির নিচে বসে ফাইল ঘাঁটবেন, আর বেচারা নিচুতলা পুলিশগুলো রোদে পুড়ে পড়বে। তারপর ফির ধমকানিতে আছে, ওদিকে দেখো, কিলার বাবাজি হয়তো এখন আয়েশ করে পপকর্ন গেছে। হ্যাঁ, কথাটা বলে প্রতিভা নিজের জিভে কামড় দিল। পপকর্ন নিতে গিয়ে হাতটা মাঝপথে থামলো। নিজের কপালে একটা জ্বর বসে মনে মনে রাখলো, ওরে গাধি প্রতিভা, কথা কি ভেবে বলতে পারিস না? পপকর্ন তো এখন তুই খাচ্ছিস। এর মধ্যে উদয় হলো নীরা। সে ওড়নাখানা থলে বানিয়ে তার ভিতরে এক গাদা পপকর্ন নিয়েছে। সেখান থেকে একটা একটা করে মুখে ফেলছে আর চিবোচ্ছে। সে ধপাস করে প্রতিভার পাশে এসে বসলো। শুধু লোক, কি এত ভাবছিস আপু? ভুরু কুচকে তো কপালে চারটা সরলরেখা বানিয়ে ফেলছো। প্রতিভা সামান্য চমকালো, তবে সেটা বুঝতে দিল না। ঠোঁটের কোণে হাসি টেনে বলল, কই কিছু না তো। নীরা পপকর্ন চেপোতে চেপোতে দুনিয়ার যাবতীয় আদরকারী গল্প শুরু করলো। তারপর হঠাৎ মনে পড়ে আর ভঙ্গি পড়লো, এই রে, আসল কথা তো ভুলেই গেছিলাম। কাল রাতে তোমার দরজায় কি কতক্ষণ দাঁড়িয়েছিলাম, ডাকাডাকি করলাম, এমনকি দরজায় কয়েকবার থাপ্পড় মারলাম। তুমি তো তুমি,
কোনো সাড়া দিচ্ছে না, আমার রাতে কিছুতেই ঘুম আসছিল না। ভাবলাম তোমার সাথে গিয়ে কিছুক্ষণ গল্প করো। উমা, আমার ডাকাটা কি পাড়ার কুকুর পর্যন্ত বোধহয় জেগে গেছিলো, কিন্তু তোমার কোনো খবর নেই। মা এসে রাগ শুরু করলেন এত ডাকার জন্য। লোকে বলে আমি নাকি মরার মতো ঘুমাই। এখন দেখছি আমারও এক ওস্তাদ জুটেছে। প্রতিভা হেসে বলল, ঘুমালে আমি চোখে দেখি না গো। নীরের চোখ কুঁচকে এলো। ঘুমালে আবার চোখে দেখে না, এটা জেগে থাকলে হয়। প্রতিভা মুখটা নিরীহ বানিয়ে ফেলল। মিনমিন করে, আহারে, কথাটা সামান্য মিষ্টি হয়েছে। বলতে চেয়েছিলাম ঘুমালে আমি কানে কিছু শুনি না, কানের পর্দাগুলো তখন ওদের বিশ্রামে চলে যায়, সেই জন্য তোমার ডাকাডাকি আমার কান পর্যন্ত পৌঁছায়নি। নীরা খিলখিল করে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, মাঝে মাঝে তুমি না আপু একদম ছোট বাচ্চাদের মতো কথা বলো। কি আজব লজিক। তবে তোমার এই বাচ্চামিগুলো আমার বেশ লাগে, একদম কিউট কিউট। কৃষ্ণপক্ষে ছায়া, পর্ব 3। গল্পটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর সাজের মায়ের কলঙ্কের কারুকাজ রাইটার দিলে অবশ্যই দিব। যদি চ্যানেলের সাথে জুড়ে থাকো, যদি ওই দুটো গল্প তোমরা পছন্দ করো, অবশ্যই শেষ অবধি পাবা। আর এই কৃষ্ণপক্ষের ছায়া গল্পটা একটু শোনো, ভালো লাগবে আশা করি। কন্টিনিউ আসবে, শেষ করে দিব তাড়াতাড়ি।